আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে। যারা ডিফেন্স এবং অ্যারোস্পেস নিয়ে যে কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিন্তু সাপ্লাই দেয়। তো যে ডিফেন্স অ্যারোস্পেসের যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি পিকে রয়েছে। আপনি যদি দেখেন হিন্দুস্তান অ্যারোনটিক্স কিংবা ভারত ডাইনামিক্সের মতো যে কোম্পানিগুলো একেবারেই কিন্তু পিকে রয়েছে। তো যে যতই ভালো কোম্পানি হোক না কেন, যখন কোনো শেয়ার র্যালি দেয় তারপরে কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজ আসে। এভাবেই কিন্তু চলতে থাকে, যে একটা কিন্তু সাইকেলের মধ্যেই চলতে থাকে। তিনটি স্টেজ থাকে, একটা প্রচণ্ড গতি, তারপরে একটা কারেকশন, তারপরে একটা কনসলিডেশন ফেজ, তারপরে আবার গতি। এভাবেই কিন্তু চলতে থাকে। তো এই যে আপনি দেখবেন হল কিংবা ভারত ডাইনামিক্স, এই কোম্পানিগুলো লাগাতার কিন্তু এরা রিটার্ন দিয়েই যাচ্ছে। তো যে কোনো মুহূর্তে কিন্তু 10, 15, 20, 25% কিন্তু কারেকশন আসতেই পারে, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। সেজন্যই যখন পিকে থাকে সবসময় কিন্তু এন্ট্রিটা রিস্কি হয়ে যায়। তো সেই জন্য যে কোম্পানিগুলো বর্তমানে কারেকশনে রয়েছে কিন্তু কোয়ালিটি স্টক, বিজনেসের গ্রোথ রয়েছে, তাদেরকেই বেশি করে কিন্তু কভার করা হয়। তো যে দুটো কোম্পানি নিয়ে কথা বলা হবে, এগুলো যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, ইম্পর্টেন্ট যে পার্টসগুলো হয় সেগুলো কিন্তু তারা তৈরি করে এবং সেগুলো সাপ্লাই করে এই যে ডিফেন্স সেক্টরের যে স্টকগুলোর জন্য। তো এই কোম্পানিগুলোর বিজনেস, তাদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। বিশেষ করে তাদের বিজনেসটা, যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখন কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসকেই গুরুত্ব দিতে হবে, যে তার বিজনেসটা কেমন, বিজনেসের গ্রোথ হবে কি না, তাদের বিজনেস নিয়ে তাদের মনোভাব কী রয়েছে, বিজনেস এক্সপানশন করছে কি না, সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু চেক করতে হয় যখন আপনি লং টার্মের জন্য আপনার একটা স্টককে আপনি পোর্টফোলিওতে নিতে যাবেন। তো সেই জন্যই আর কি এই বিজনেসটাকে বিশেষ করে এখানে কভার করা হবে। তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে। তো এগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো সেই জন্য কিন্তু একটু রিস্ক বেশি থেকেই যাবে। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই স্টকগুলোর কথা চিন্তাভাবনা করতে হয়। তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। আচ্ছা, প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে এমটার টেকনোলজি লিমিটেড। তো এটা বিভিন্ন সেগমেন্টে কিন্তু এদের বিজনেস রয়েছে, সিভিলিয়ান, নিউক্লিয়ার, ডিফেন্স, অ্যারোস্পেস, স্পেস, তারপরে বল স্ক্রু, রোলার স্ক্রু, এগুলো এটা তৈরি করে, বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, এবং এগুলোই কিন্তু এরা সাপ্লাই দেয় এইসব সেক্টরে। তারপরে ক্লিন এনার্জি নিয়ে খুব ভালো রকম কাজ করছে। তারপরে মেড ইন সেগমেন্টে যে ডুবোজাহাজগুলো হয়, যুদ্ধের জন্য ব্যবহার করা হয়, সেগুলোর যে প্রোডাক্টগুলো কিন্তু এরা সাপ্লাই দেয়। তো বুঝতেই পারছেন বিভিন্ন ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের বিজনেস রয়েছে। তো একটু ডিটেলসে যদি এদের বিজনেসটা দেখে নেন, 1970 সাল থেকে এরা ব্যবসা করছে। তো এসব সেক্টরে যে গুরুত্বপূর্ণ পার্টসগুলো হয়, যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো হয়, সেগুলো তারা তৈরি করে। তার মধ্যে বল স্ক্রু, ওয়াটার লুব্রিকেটেড বিয়ারিং, তারপরে রোলার স্ক্রু, ইলেকট্রোমেকানিক্যাল যে অ্যাকচুয়েশন সিস্টেম থাকে সেগুলো, এসিপি অ্যাসেম্বলিজ, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু এরা সাপ্লাই দেয়। তো এদের যদি আপনি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখেন, সিভিলিয়ান নিউক্লিয়ার পাওয়ার থেকে 9%-এর মতো তাদের রেভিনিউ আসে। তারপরে স্পেস থেকে 5%-এর মতো রেভিনিউ আসে। ক্লিন এনার্জি থেকে সবচেয়ে বেশি রেভিনিউ তারা আনে, 62%-এর মতো। তারপরে ডিফেন্স থেকে 4%-এর মতো রেভিনিউ আনে, আর প্রোডাক্টস এবং আদার্স থেকে 20%-এর মতো রেভিনিউ আনে। আর এদের বিজনেস শুধু আমাদের দেশে না, এদের বিদেশের সঙ্গেও কিন্তু প্রচুর বিজনেস রয়েছে। মানে ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু এরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকেই আনে। ডোমেস্টিক মার্কেট থেকে 26% রেভিনিউ আসে আর তাদের, আর এক্সপোর্ট থেকে প্রায় 74%-এর মতো রেভিনিউ আনে। তো বুঝতেই পারছেন এদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু বিশাল বড় রয়েছে। আর এই কোম্পানির মানে ছোট কোম্পানি হলেও এদের কিন্তু সাবসিডিয়ারিও রয়েছে। আপনি যদি দেখেন জিপি অ্যারোস্পেস এবং ডিফেন্স প্রাইভেট লিমিটেড এদের সাবসিডিয়ারি, তারপরে ম্যাগনেটর যে অ্যারো সিস্টেম প্রাইভেট লিমিটেড এদের সাবসিডিয়ারি। তো বুঝতেই পারছেন এদের বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে। আপনি যদি এদের অর্ডার বুকেও দেখেন, বড় বড় অর্ডার বুক দেখতে পারবেন। সেখানে অর্ডার বুকের মধ্যে 30%-এর মতো, মানে ইদানিং যেগুলো রয়েছে 30-40%-এর মতো, 13% আর কি, 13-14%-এর মতো সিভিলিয়ান, নিউক্লিয়ার, মানে ক্লিন এনার্জি সেগমেন্টে তাদের কাজ রয়েছে। তারপরে ক্লিন এনার্জিতে 65%-এর মতো কাজ রয়েছে, স্পেসে 11%-এর মতো, ডিফেন্সে 4.5%-এর মতো, এবং প্রোডাক্টস এবং আদার্সে 4.5%-এর মতো তাদের রয়েছে আর কি। আর এরা বড় বড় চুক্তি স্বাক্ষরিত করা আছে এদের যে বড় বড় কোম্পানির সঙ্গে কোনো প্রজেক্ট নিয়ে। যেমন আপনি ইসরোর সঙ্গে যদি দেখেন, ইসরোর সঙ্গে যে ডেভেলপমেন্ট অফ স্মল স্যাটেলাইটস লঞ্চেস ভেহিক্যাল প্রজেক্টের জন্য কিন্তু তারা চুক্তি স্বাক্ষরিত করা আছে তাদের। তো তাদের হাতেও কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো এদের যদি আপনি ক্লায়েন্ট বেসও দেখেন, প্রচণ্ড স্ট্রং এদের ক্লায়েন্ট বেস। যে বিদেশি ক্লায়েন্টগুলোর মধ্যে ব্লুম এনার্জি রয়েছে, অ্যান্ড্রিড হাইড্রো রয়েছে, ভয়েস রয়েছে, হিতাচি জোসেন রয়েছে, রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড রয়েছে, এলবিড সিস্টেম, তারপরে ওয়ার্ল্ড মেশিন, এই কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট।
আর ইন্ডিয়ান কোম্পানির মধ্যে যেমন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তারা এর ক্লায়েন্ট, তারপরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এদের ক্লায়েন্ট, ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এদের ক্লায়েন্ট, তারপরে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এদের ক্লায়েন্ট। এছাড়াও নতুন ক্লায়েন্টের মধ্যে যেমন থেলস রয়েছে, কলিন্স এরোস্পেস রয়েছে, জেকিএন এরোস্পেস রয়েছে। তো এ ধরনের কিন্তু বড় বড় ক্লায়েন্ট তাদের রয়েছে। আর ইদানিং কিন্তু তারা তাদের বিজনেস এক্সপানশনের জন্য কিছু ক্যাপেক্সও করেছে। তো এই কোম্পানি এখন পর্যন্ত 60টি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে, ইউনিট রয়েছে। তার মধ্যে একটি রয়েছে যেটা বিদেশে, যেগুলো এক্সপোর্টের জন্য কিন্তু আলাদাভাবেই রয়েছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট রয়েছে, ইএউ সংক্ষেপে বলে। তো বুঝতেই পারছেন এই কোম্পানির বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং বিজনেস নেটওয়ার্কও প্রচণ্ড শক্তিশালী এবং ছড়ানো রয়েছে। তো সেজন্য এই কোম্পানিকে কভার করা হচ্ছে যে ভবিষ্যতে এই কোম্পানি কিন্তু ভালো রকম গ্রোথ আসতে পারে। এদের বিজনেস যে ধরনের রয়েছে, আপনি যদি এদের পারফরমেন্স দেখেন, আপাতত কিন্তু খুব একটা পারফরমেন্স দেয়নি মার্কেটে, এটা খুব একটা বেশি দিন হয়নি। 2021 সাল থেকেই কিন্তু শেয়ার বাজারে লিস্টেড রয়েছে, কিন্তু এটা ব্যবসা করছে 1970 সাল থেকেই। তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন 100%-এর মতো রিটার্ন পেয়েছেন। আর আপনি এদের চার্টটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসলিডেশন ফেজের মধ্যেই রয়েছে। আর যদি রিসেন্ট দেখেন আর কি, রিসেন্টলি তারা অল টাইম হাই থেকে এখনও কিন্তু 25%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, যেটা আরও বড় কারেকশনে ছিল, ইদানিং কিন্তু কিছুটা রিকভার করেছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 6,467 কোটি, পি রয়েছে 79-র মতো, রিটার্ন অন ইকুইটি 18%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 215 রয়েছে, বর্তমানে 2100 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস। তো 2018-তে যদি দেখেন এদের সেলস হতো 157 কোটি, পরের বছর সেটা বেড়ে হলো 184 কোটি, তারপরের বছর বেড়ে হলো 214 কোটি, তারপরের বছর 246, 322, 573, এবারে 633। এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের যে বিজনেস কিন্তু গ্রো করছে, সেলস বাড়াচ্ছে। প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ ছিল 39 কোটি, এখন সেটা 82 কোটি, যেটা কিন্তু আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টারের জন্য। তো এদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন এদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন, 631 কোটি এদের রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 200 কোটির মতো, এখন 630 কোটি। আর ঋণ রয়েছে 249 কোটি, তার মধ্যে লং টার্মে মাত্র 84 কোটি রয়েছে। তো তার চেয়ে অনেক বেশি তাদের ক্যাশ রয়েছে হাতে। তো স্ট্রং ব্যালেন্স শিটই বলা যায়। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 37%-এর মতো প্রোমোটর রয়েছে, আর এফআই রয়েছে 10.5%-এর মতো, ডিএই রয়েছে 18%-এর মতো, আর বাকিটা পাবলিক রয়েছে 34%-এর মতো। মানে যথেষ্ট স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। ইদানিং এফআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, 2% থেকে একেবারে 10.5%-এর মতো হয়েছে। তো যে ডেটাগুলোও দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে এই কোম্পানির, আর বিজনেসটা কিন্তু এদের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা হলো। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা একটু ডিটেলসে দেখেন, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং যে প্রোডাক্টগুলো হয় বা সার্ভিসগুলো হয় সেগুলো কিন্তু এরা প্রোভাইড করে। এদের যে মেইন যে সেগমেন্টগুলো রয়েছে তার মধ্যে ডিফেন্স অ্যান্ড স্পেস অপটিক্স যেটা রয়েছে সেটা রয়েছে, তারপরে ডিফেন্স ইলেকট্রনিক্স নিয়ে এরা ভালো রকম কাজ করে, হেভি ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রোটেকশন সলিউশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা একেবারে স্পেশালিস্ট, এবং মার্কেটে কিন্তু এরাই একমাত্র এ ধরনের কোম্পানি রয়েছে যারা এ ধরনের সার্ভিস কিন্তু প্রোভাইড করে। তো এই কোম্পানি যদি দেখুন ইন্ডিয়াস লিডিং ডিফেন্স কোম্পানি, ইট ইজ অ্যামংস দ্য লিডিং প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ অপারেটিং উইথ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস সেগমেন্ট। মানে এই যে সার্ভিসগুলো তারা প্রোভাইড করে, এই যে ডিফেন্স এবং স্পেসের যে অপটিক্স, তারপরে ডিফেন্স ইলেকট্রনিক্স, ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রোটেকশন, তারপরে হেভি ইঞ্জিনিয়ারিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা লিডিং কোম্পানি। এদের যদি আপনি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখেন, ডিফেন্স এবং স্পেস অপটিক্স থেকে 32%-এর মতো রেভিনিউ আনে, ডিফেন্স ইলেকট্রনিক্স থেকে 37%-এর মতো রেভিনিউ আনে, হেভি ইঞ্জিনিয়ারিং এবং ডিফেন্স থেকে 31%-এর মতো রেভিনিউ আনে। তো এই কোম্পানি যদি ক্লায়েন্টও দেখেন, যে গভর্নমেন্ট ক্লায়েন্ট, তার মধ্যে আইডিএফ রয়েছে, ডিআরডিও রয়েছে, বেল রয়েছে, ইসরো রয়েছে, হল রয়েছে, গোয়া শিপইয়ার্ড, মাঝগাঁও ডক রয়েছে। এছাড়া যে প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে টাটা পাওয়ার রয়েছে, তারপরে আপনার যে গোদরেজ রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে, টিসিএস রয়েছে, সোলার ইন্ডাস্ট্রিজ রয়েছে, তারপরে যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মধ্যে ইসরায়েল অ্যারোস্পেস, রাফাইল অ্যাডভান্স ডিফেন্স, এলবিট,
সিস্টেম, এ ধরনের কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও রয়েছে। তো বুঝতেই পারছেন এদের ক্লায়েন্ট বেস কিন্তু প্রচণ্ড স্ট্রং, মানে সরকারি বেসরকারি ইন্টারন্যাশনাল সব বড় বড় ক্লায়েন্ট কিন্তু এদের রয়েছে। আর আপনি দেখেন মানে ম্যাক্সিমাম এদের যে তাদের অর্ডার আসে আর কি, সেটা কিন্তু গভর্নমেন্ট যে সেক্টর থেকেই আসে। গভর্নমেন্ট থেকে প্রায় 55% মতো রেভিনিউ আসে, আর প্রাইভেট কাস্টমারের কাছ থেকে 30% মতো রেভিনিউ আসে, আর 15% আসে যে ইন্টারন্যাশনাল যে কাস্টমারের কাছে। এদেরও কিন্তু অর্ডার বুকে বড় বড় অর্ডার বুক আপনারা দেখতে পারবেন। তো এটা যে আরও কিছু কাজ করছে আর কি, শুধু যে এ ধরনের কাজ করছে তারা কিন্তু নতুন নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়েছে। তার মধ্যে ড্রোন টেকনোলজি নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে। তাদের ড্রোন একটা আলাদা সেগমেন্টই রয়েছে এবং বিভিন্ন ধরনের কিন্তু ড্রোন তারা তৈরি করে। মানে আপাতত তাদের সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার যে ড্রোন রয়েছে, অ্যাগ্রি ড্রোন, পারস অ্যাগ্রিকপ্টার নামে কিন্তু পরিচিত। এটা ভীষণ পপুলার অ্যাগ্রিকালচার ক্ষেত্রে। তারপরে এরা বিভিন্ন ধরনের মানে কোলাবোরেশনও করেছে তাদের বিজনেস এক্সপানশনের জন্য। তো বুঝতেই পারছেন এদের বিজনেসও কিন্তু প্রচণ্ড স্ট্রং বিজনেস রয়েছে এবং বিজনেস নেটওয়ার্কও কিন্তু বড় রয়েছে। আর এ ধরনের যে ধরনের এরা আর কি প্রোডাক্ট তৈরি করে এবং যেগুলো সার্ভিস এরা প্রোভাইড করে, সেক্ষেত্রে কিন্তু একেবারে লিডিং টাইপের কোম্পানি। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, এটাও কিন্তু যখন থেকে মার্কেটে নেমেছে, খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার, 2021-এ এটাও মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত 60% মতো রিটার্ন দিয়েছে। আর গত 6 মাসে 11% মতো রিটার্ন, 1 বছরে 52% মতো রিটার্ন। আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু মানে কারেকশনের পর কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে রয়েছে। অনেকটাই কারেকশনে ছিল, একসময় 450 টাকার কাছাকাছি নেমে এসেছিল প্রায়, তখনও কিন্তু এটার কথা বলা হয়েছিল। প্রায় 61% মতো কারেকশন ছিল, সেখান থেকে কিন্তু মোটামুটি 70-80% মতো কিন্তু রিকভার করে ফেলেছে। বর্তমানে 785 টাকায় চলছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 3000 কোটি মার্কেট ক্যাপিটাল, একেবারেই ছোটো অবস্থা রয়েছে। পি রয়েছে 93 মতো, রিটার্ন অন ইকুইটি 10% মতো রয়েছে, বুক ভ্যালু 110 রয়েছে, বর্তমানে 785 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন এদের বিজনেসটা দেখুন, 2019 থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো 154 কোটি, সেটা এখন 225 কোটি, যেটা আরও যুক্ত হবে, মানে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখনও। প্রফিটেবিলিটি যদি দেখেন 2019-এ ছিল 27 কোটি, এখন সেটা 42 কোটি। তো এর সঙ্গে আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টারেরটা। তো বিজনেসের লং টার্ম হিসেবে দেখলে কিন্তু এদের গ্রোথ রয়েছে। আর এগুলো কোম্পানির মেইন ব্যাপার হচ্ছে এরা যত বেশি অর্ডার পাবে ততই কিন্তু এদের বিজনেস গ্রো করবে। তো এই ধরনের যে কোম্পানিগুলো, এদের যে সার্ভিসগুলো, তাতে কিন্তু এরা যে অর্ডার পাবে সেটা কিন্তু অবশ্যই, যেটা বিশেষজ্ঞরা বলে যে এদের যে বিজনেস রয়েছে তাতে কিন্তু এদের বড় বড় অর্ডার ভবিষ্যতে এরা পেতে পারে। আপনি যদি ব্যালেন্স শিট দেখেন, 390 কোটির এদের রিজার্ভ রয়েছে, সেটা খুব দ্রুত গ্রো করছে। দেখুন 2019-এ ছিল 147 কোটি, সেটা এখন 400 কোটির কাছাকাছি। আর ঋণ রয়েছে, ঋণ সামান্যই রয়েছে, 25 কোটির মতো দেখাচ্ছে। তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু শর্ট টার্মে রয়েছে, লং টার্মে মাত্র 30 লক্ষের মতো ঋণ রয়েছে। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এখানে 58 প্রায় 59% মতো রয়েছে প্রোমোটার, এফআই সামান্যই রয়েছে 0.13% মতো, আর ডিএই রয়েছে 2.75%, আর বাকিটা পাবলিকই রয়েছে। তো একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু ঠিকঠাকই এর মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও রয়েছে। তো এটা যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এবং এটাও বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই দুটো কোম্পানির যে মানে বিজনেস, কোম্পানিগুলো ছোটো কিন্তু এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে এবং বিজনেস নেটওয়ার্কও খুব বড় রয়েছে। সরকারি, বেসরকারি এবং ইন্টারন্যাশনাল বড় বড় ক্লায়েন্ট এদের হাতে রয়েছে। তো এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে খুব বড় গ্রো করতে পারে। আর যে সেক্টরে ব্যবসা করছে সেই সেক্টরটা তো ভীষণ একটা বুলিশ এবং ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টার্ট অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।